নমস্কার, আমি শুভাশিস। আপনারা শুনছেন একটা গল্প হোক, গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প দেওঘরের স্মৃতি। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না যেন। শুরু করা যাক আজকের গল্প দেওঘরের স্মৃতি। চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। আসার সময় রবীন্দ্রনাথের সেই কবিতাটা বারবার মনে হয়েছিল। ওষুধে ডাক্তারে ব্যাধির চেয়ে আদি হলো বড়, করলে যখন অস্থির জড় তখন বললে হাওয়া বদল করো। বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সে লোকে জানে, আবারও আসেও। আমিও এসেছি। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। রাত্রি 3টে থেকে কাছে কোথাও একটা গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে। ঘুম ভেঙে যায়। দৌড় খুলে বারান্দায় এসে বসি। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল। অন্ধকার শেষ হতে না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুল গাছে, পথের ধারে অশ্বত্থ গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যেসে মনে থাকতো যেন ওদের প্রত্যেককে চিনি। হলদে রঙের একজোড়া রঙিন পাখি একটু দেরি করে আসতো। প্রাচীরের ধারে ইউক্যালিপটাস গাছের সবচেয়ে নিচু ডালটায় বসে তারা প্রত্যেকে হাজিরা এঁকে যেত। হঠাৎ কি জানি কেন দুদিন এলো না, দিন দুই এলো না, দেখে ব্যস্ত হয়ে উঠলাম। কেউ ধরল না তো? এদেশে ব্যাধের অভাব নেই, পাখি চালান দেওয়া তাদের ব্যবসা। কিন্তু তিন দিন পরে আবার দুটোকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকারের একটা ভাবনা ঘুচে গেল। এমনি করে সকাল কাটে। বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে বসি। নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের তাদের দিকে চেয়ে 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 দেখি। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি। প্রথমে যেত পা ফুলো, অল্প বয়স একদল মেয়ে। বুঝতাম এরা বেরি বেরি রোগের শিকার। ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন। মোজা পরার দিন নয়, গরম পড়েছে, তবু দেখি কারো পায়ে আট করে মোজা পরা। কেউ বা দেখতাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে। সেটা পথ চলার বিঘ্ন, তবুও কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল করতে চায়। আর সবচেয়ে দুঃখ হতো আমার একটা দরিদ্র ঘরের মেয়েকে দেখে। সে একলা যেত, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু 3টি ছোট ছোট ছেলে মেয়ে। বয়স বোধ করি 24-25, কিন্তু দেহ যেমন শীর্ণ, মুখ তেমনি পাণ্ডুর। হয়তো কোথাও এতটুকু রক্ত নেই, শক্তি নেই নিজের দেহটাকে টানার। তবুও সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে। সে তো হাঁটতে পারে না, অথচ রেখে আসার ঠাঁইও নেই। কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি। মনে হতো আমাকে দেখে সে যেন লজ্জা পায়। মনে কোনো মতেই সেই স্থানটুকু তাড়াতাড়ি পালাতে পারলেই বাঁচে। ছেঁড়া খোড়া জামা কাপড়ে সন্তান 3টিকে ঢেকে ঢুকে প্রত্যয়ই সে এই পথে চলত। হয়তো ভেবেছে আর কিছুতে যা পারবে। সাঁওতাল পরগনার স্বাস্থ্যকর জল হাওয়ায় এই অত্যন্ত ক্লেশকর হাঁটার মধ্যে দিয়ে যেটুকু সে পূরণ করে নিতে পারবে, রোগমুক্ত হয়ে আবার ফিরে পাবে বল, ফিরে পাবে আশা। আবার স্বামী পুত্রের সেবায় সংসারের নারী জীবনটা সার্থক করে তুলতে পারবে। নিজের মনে বসে বসে ভাবতাম, এছাড়া আর কি বা কামনা আছে তার? বাংলাদেশের মেয়ে, এর চেয়ে বেশি চাইতে কে কবে শেখালে তাকে? মনে মনে আশীর্বাদ করতাম মেয়েটি যেন ভালো হয়ে বাড়ি ফিরে যেতে পারে। যে ছেলে 3টি তার জীবনী শক্তি শোষণ করে নিয়েছে, তাদের যেন মানুষ করার অবকাশ পায়।
সে কার মেয়ে, কার বউ, কার বাড়ি কিছুই জানি না। শুধু এই বাংলাদেশের অসংখ্য মেয়ের প্রতীক হয়ে সে যেন আমার মনের মধ্যে গভীর দাগ রেখে গেল, যা সহজে মুছবার নয়। আমার সঙ্গে এসেছিল একটি ধ্রুবক বন্ধু, নিঃস্বার্থ সেবার জন্য। কলকাতায় ভারী অসুখের সময়ও যেমন দেখেছি, এখানেও দেখতে পেলাম তেমনি। মাঝে মাঝে সে বলতো, চলুন দাদা, আজ একটু বেরিয়ে আসবেন। আমিও বলতাম, তুমি যাও ভাই, আমি এখানে বসে কাজটা সেরে নি। সে অসহিষ্ণু হয়ে বলতো, আপনার চেয়েও কত বেশি বয়সের লোক এখানে বেরিয়ে বেড়ায়, একটু চলাফেরা না করলে খিদে হবে কেন? বলতাম, ওটা কম হলেও সইবে, কিন্তু পথে পথে মিছিমিছি ঘুরে বেড়ানো যাবে না। সে রাগ করে একলাই বেড়াতে যেত, কিন্তু সাবধান করে দিত, অন্ধকারে বাড়ি ফিরবেন না যেন, আলো আনতে চাকরদের ডাকবেন। এদিকে করেত সাপটা একটু বেশি নিরীহ জীব, কেবল গায়ে পা দেওয়াটা তারা পছন্দ করে না। সেদিন বন্ধু ভ্রমণে গেছে, সন্ধ্যের তখনও দেরি আছে। দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা আহরণের কর্তব্য সমাধা করে যথারীতি দ্রুত পদে ত্রস্ত বাসায় ফিরছেন। সম্ভবত এরা বাত ব্যাধিগ্রস্ত। সন্ধ্যার পূর্বে এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। তাদের চলন দেখে ভরসা হলো, ভাবলাম যাই, আমি একটু ঘুরে আসি গে। সেদিন পথে পথে অনেক বেড়ালাম, অন্ধকার হয়ে এলো। ভেবেছিলাম আমি একাকী। হঠাৎ পিছনে দিয়ে দেখি একটি কুকুর আমার পেছনে পেছনে চলছে। বললাম, কিরে, যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো। বুঝলাম সে রাজি হয়েছে। বললাম, আয় আয় তবে আমার সঙ্গে। পথের ধারে একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, রোগে পিঠের লোম উঠে গেছে, একটু খুঁড়িয়ে চলে, কিন্তু যৌবনে একদিন শক্ত সামর্থ্য ছিল, বোঝা যায়। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে পৌঁছালাম। গেট খুলে ডাকলাম, আয় ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। সে বাইরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো, কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পেলে না। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো, গেট বন্ধ করে দিতে চাইলে বললাম, না, খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। ঘণ্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথায় চলে গেছে। পরদিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আছে কালকের সেই অতিথি। বললাম, কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলি নে কেন? জবাবে সে মুখ পানে চেয়ে আবার লেজ নাড়ল। বললাম, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাস নে, বুঝলি? প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন লেজ নাড়লে। অর্থবোধয় এই, সত্যি বলছো তো? রাত্রে চাকর এসে জানালে সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দায় নিচে উঠোনে বসে আছে। বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। পরের দিন খবর পেলাম অতিথি যাননি। আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। বললাম, তা হোক, ওকে তোমরা খেতে দিও। আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায়, এতে কারো আপত্তি হবে না, কিন্তু আপত্তি ছিল, এবং অত্যন্ত গুরুতর আপত্তি। আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এই বাগানের মালিনী, এ আমি জানতাম না। তার বয়স কম, দেখতে ভালো, খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত। চাকরদের দরদ তারপরেই বেশি। অতএব আমার অতিথি করে উপবাস। বিকেলে পথের ধারে গিয়ে বসি, দেখি অতিথি আসে, আগে থেকেই বসে আছে ধুলোয়। বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী। জিজ্ঞাসা করি, হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুলো চিবোতে চিবোতে স্থির চিত্তে সে জবাব দেয়, ল্যাজ নেড়ে। মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে। জানি না যে মালির বউ তাকে মেরে ধরে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতেও দেয় না, তাই ও সম্মুখের পথের ধারে বসে কাটায়। তা আমার চাকরদের তাতে সায় ছিল। হঠাৎ শরীর খারাপ হলো, 2-3 দিন নিচে নামতে পারলাম না। দুপুরবেলা ওপরের ঘরের বিছানায় শুয়ে খবরের কাগজটা সেইমাত্র পড়া হয়ে গেছে। জানলার মধ্যে দিয়ে বাইরের রোদ তপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম, কংগ্রেসের পান্ডা যারা মন্ত্রী হওয়ার, তাদের কি উগ্র বাসনা, তাদের নিষ্প্রহতার আবরণে সেটা গোপন করার কত না কৌশল।
আইন যারা বানিয়ে দিলে একটা কথা শুনলো না। ব্যাখ্যা নিয়ে তাদের সঙ্গে কি ঝুটোপাটি লড়াই, নিঃসন্দেহে প্রমাণ করে দিতে চায় ওদের মতলব ভালো নয়, বিড়ম্বনা আর কাকে বলে। সহসা খোলা দ্বার দিয়ে সিঁড়ির ওপর ছায়া পড়ল কুকুরের। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে, তাদের ঘর বন্ধ। এই সুযোগে লুকিয়ে সে একবারে আমার ঘরের সামনে এসে হাজির। ভাবলাম দুদিন দেখতে পাইনি, তাই বুঝি আমায় দেখতে এসছে। দেখলাম আয় আয় ঘরে আয় অতিথি। সে এলো না, সেখানে দাঁড়িয়েই ল্যাজ নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম, খাওয়া হয়ে গেছে রে? কি খেলি আজ? হঠাৎ মনে হলো ওর চোখ দুটো ভিজে ভিজে, যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ জানাতে চায়। চাকরদের হাঁক দিলাম। ওদের দৌড় খোলার শব্দে অতিথি ছুটে পালালো। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? আগে না, মালি বউ ওরে তাড়িয়ে দিয়েছে। আজ যে অনেক খাবার বেঁচেছে, সে কি হলো? মালি বউ চেঁচে পুচে নিয়ে গেছে। হাঙ্গামা শুনে বন্ধু ঘুম ভেঙে চোখ রগড়াতে রগড়াতে এসে ঘরে এলে। মুচকি হেসে বললেন, দাদা এক কাণ্ড, মানুষে খেতে পায় না, পথের কুকুরকে ডেকে খাওয়ানো। বেশ বন্ধু, জানেন এর চেয়ে আকাট্য যুক্তি আর নেই, মানুষকে না দিয়ে কুকুরকে দেওয়া। আমি শুনে চুপ করে রইলাম। সংসারে কার দাবি যে কার কাছে কোথায় গিয়ে পৌঁছায়, সে ওদের আমি বোঝাবো কি দিয়ে? সে যাই হোক, আমার অতিথিকে ডেকে আনা হলো। আবার সে বারান্দায় নিচে উঠোনের ধুলায় পরম নিশ্চিন্তে স্নান করে নিলে। মালি বউয়ের ভয় তার গেছে। বেলা যায়, বিকেল হলে ওপরের বারান্দা দিয়ে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে আছে। বেড়াতে যাবার সময় হলো। আমার শরীর সারল না। দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল। তবু দিন কয়েক দেরি করলাম নানা ছলে। আজকাল থেকে জিনিসটা বাধাবাধি শুরু হলো। দুপুরের ট্রেনে গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো। মালপত্র বোঝাই করে দেওয়া হলো। অতিথি মহা ব্যস্ত। কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটাছুটি করে খবরদারি করতে লাগলো, কোথাও যেন কিছু খোয়া না যায়। তার উৎসাহ সবচেয়ে বেশি। একে একে গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িটাও চলতে শুরু করলো। এখানেও এসছিস? সে ল্যাজ নেড়ে তার জবাব দিলে, কি জানি তার মানেটা কি। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো। বন্ধু এসে খবর দিলে ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেলে সবাই, পেল না কেবল অতিথি। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে। যাবার আগে তারই মধ্যে দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে এক দৃষ্টে দাঁড়িয়ে চেয়ে আছে আমার দিকে অতিথি। ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। কেবল মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢোকবার জো নেই। পথে দাঁড়িয়ে 2-3 দিন কাটবে, হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের ফাঁকে লুকিয়ে ওপরে উঠে খুঁজবে আমার ঘরটা। তারপর পথের কুকুর পথেই আশ্রয় নেবে। হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই। তবু দেওঘরে বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করেই লিখে রেখে গেলাম। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। নমস্কার।